আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো আছি এই কথাটা তো খুব সহজেই বলে দিই, তবে দেশের এই পরিস্থিতিতে কেমন থাকা উচিত এটা কিন্তু সবারই কম বেশি জানা আছে। তো যাই হোক, আজকের ভিডিওর শুরুতে আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে রেকর্ড করার আমার কোনো ইন্টেনশনই ছিল না। তো সন্ধ্যার পর থেকে আমি একদমই ফ্রি। তো আমার মুডটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল। ভাবলাম যেহেতু ফ্রি আছি তো টুকিটাকি যে কাজগুলো করছি সেগুলো একটু একটু করে রেকর্ড করি। শখ করে করা কাজটাই যে একদিন আমার ইনকামের সোর্স হবে এটা কিন্তু আমি সত্যি কখনো ধারণাই করতে পারিনি। মূলত আমার এই লাইফস্টাইল চ্যানেলটা আমি শখ করেই করেছিলাম, তবে নিজের ইচ্ছাতেও করিনি। একজন আমাকে ইন্সপায়ার্ড করেছিল লাইফস্টাইল চ্যানেলটা ওপেন করার জন্য। তো তার কথা মতোই আমি চ্যানেলটা ওপেন করেছিলাম। তো সেই বিষয়ে অন্য একটা ব্লগে আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব। তো যেটা বলছিলাম আর কি, আমার এই শখের কাজটাই কিন্তু এখন আমার ইনকামের সোর্স হয়ে দাঁড়িয়েছে। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ইউটিউব থেকে আমি আমার ফার্স্ট যে পেমেন্ট সেটা পেয়েছি। তবে পেমেন্টটা কিন্তু আমি 1 মাস আগে আমার অ্যাকাউন্টে পেয়েছি, কিন্তু $100 যে একটা রিকোয়ারমেন্ট থাকে সেইটা কিন্তু 3 মাস আগে আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। তো যারা ইউটিউবে কাজ করি তারা কিন্তু সবাই জানি যে একটা নির্দিষ্ট ডেট থাকে, যেই ডেটে হচ্ছে আপনার মানে ইউটিউব আপনাকে পেমেন্টটা দিবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর কি ট্রান্সফার হবে। তো সেইটা প্লাস হচ্ছে আমার ব্যাংকেও একটু প্রবলেম হয়েছিল, যেমন আমার ব্যাংকের পেমেন্টটা এসেছে ঠিকই, তো আমি ওয়েট করছিলাম, ভাবছিলাম যে পেমেন্ট আসার সাথে সাথে তো আমাকে একটা SMS করা হবে। তো আমি 15 দিন যখন ওয়েট করলাম দেখলাম আমার অ্যাকাউন্ট থেকে মানে কোনো SMS আমার কাছে আসছে না। তারপর ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করার পর জানতে পারলাম যে ব্যাংকে গিয়ে একটা অ্যাপ্লিকেশন মানে ফর্ম ফিল আপ করতে হবে, তারপর হচ্ছে অ্যাকাউন্টে আমার মানে পেমেন্টটা ট্রান্সফার করবে। তো এটা হচ্ছে নাকি মানে সেই ব্যাংকের রুলস, আমি যে ব্যাংকে অ্যাকাউন্টটা করেছি সেই ব্যাংকের রুলস। তো এখন যে ব্যাংকে যাব সেই সময়টাও হয়ে উঠছিল না। তো এরকম করতে করতে দেখা গেল যে অনেকটা টাইম পার হয়ে গিয়েছে। আর পেমেন্ট পাওয়ার পর মানে সাথে সাথে যে আমি আপনাদের সাথে শেয়ার করব, তো সময়ের কারণে কিংবা অন্যান্য ব্লগের কারণে আর সেটা শেয়ার করা পসিবল হয়নি। তো 1 মাস পর আর কি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার এই নিউজটা। তবে আমার এই অ্যাচিভমেন্টের সমস্ত ক্রেডিট আমি আপনাদেরকে দিতে চাই, কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আমার ভিডিও না দেখতেন, তাহলে কিন্তু এটা কখনোই পসিবল হতো না। তবে এটা সত্যি যে একটা ভিডিও করতে গেলে প্রচুর এফোর্ট দিতে হয়, কারণ যেই কাজটা আমি 10 মিনিটে করতে পারি সেটা কিন্তু রেকর্ড করে করতে গেলে দেখা যায় 20 থেকে 25 মিনিট সময় লেগে যাচ্ছে। সো ব্লগিং করা কিন্তু এত ইজি না, মানে খুব কষ্ট হয় আর কি এই কাজটা করতে। আমি যতই কষ্ট করে কাজ করি না কেন, আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু মানে এটা কখনোই পসিবল ছিল না। তো আমি আপনাদেরকে শুধু থ্যাংক ইউ দিতে চাই না, কারণ থ্যাংক ইউটা হচ্ছে খুবই সামান্য একটা কথা। একদম শুরু থেকে যারা আমার পাশে ছিলেন, আছেন এবং নিঃস্বার্থভাবে আমাকে সাপোর্ট করেন, আমার ভিডিওগুলো পছন্দ করে দেখেন, সেই সাথে যে আমার ছোট্ট ছোট্ট কিউট কিউট সোনা পাখিগুলো আছে, প্লাস আমার কিছু ক্লোজ রিলেটিভস, ফ্রেন্ডস এবং আমার ফ্যামিলি মেম্বার, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আসলে এর থেকে আর কি বলা যায়, মানে এই মুহূর্তে আমার মাথায় আসছে না, আর কিছু করা তো পসিবলও না। আর আমি কিন্তু আমার পেমেন্টটা এখনও ব্যাংক থেকে তুলিনি, যখন তুলব সেটা দিয়ে আমি কি করব এটাও আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আমার এই ভিডিওর মাধ্যমে ইনকামের সোর্স হলেও আমি কিন্তু এখনও পর্যন্ত এই কাজটাকে প্রফেশনালি নিতে পারিনি। সেটা আমার কাজ করা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি আগে যেমন সপ্তাহে 2 থেকে 3টা ব্লগ আপ দিতাম, এখনও কিন্তু পুরো সেমভাবে আমি মানে ব্লগ আপ দিই। যদি প্রফেশনালি নিতে পারতাম তাহলে কিন্তু দেখা যেত আমি প্রতিদিন কিংবা একদিন পর পর একটা করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতাম।
তো এটা কখনো আমার পসিবল হবে কি না আমি জানি না, যদি কখনো হয় সেটা তো আপনারা দেখতে পারবেনই। তবে প্রতিদিন মানে ব্লগ দেওয়ার মতো মানুষ আমি না, কারণ আমি প্রচুর মানে অলস। কাজ করি ঠিকই, কিন্তু আমার হচ্ছে যে মোবাইল নিয়ে রেকর্ড করাটা হচ্ছে এটা খুব একটু মানে বিরক্ত লাগে। তো সব সময় আমার মুড হয় না আর রেকর্ডও করতে পারি না। তবে কেউ যদি সারাক্ষণ আমার মানে পাশে মোবাইল নিয়ে ঘুরতো, একটু রেকর্ড করে দিত, তাহলে হয়তো বা দেখা যেত প্রতিদিন আমি ব্লগ আপ দিতে পারতাম। কিংবা কেউ যদি একটু এডিট করে দিত, তো দেখা যায় সব কিছু আমাকে একাই করতে হচ্ছে। কাজও করতে হয়, রেকর্ডও করতে হয়, সেগুলো এডিট করে ভয়েস দিয়ে মানে এভরিথিং A to Z পর্যন্ত সব কিছু আমাকে একাই করতে হয়। তো এর জন্য আর কি বললাম, আমি হয়তো বা কখনো মানে প্রতিদিন ব্লগ দিতে পারবো কি না, খুবই সন্দেহ আছে। তো যাই হোক, আপনাদের সাথে আমি আমার এই খুশি সংবাদটা শেয়ার করতে পেরে আজকে আমার ভীষণ ভালো লাগছে। এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যদিও দেশের এই পরিস্থিতিতে এই ধরনের মানে খুশির সংবাদটা শেয়ার করা তত একটা মানে ভালো হয়নি, বাট অনেক দিন ধরেই মানে চেষ্টা করছিলাম যে ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে, কিন্তু আর করা হয়ে উঠছিল না। তো ভাবলাম যে যাই হোক, আজকে শেয়ার করেই দেই। তো কারো যদি ভালো না লাগে তাহলে প্লিজ ইগনোর করবেন। এতক্ষণ তো বেশ কিছু কাজই করলাম, তবে ভিডিও রিলেটেড কোনো কথাই আপনাদেরকে বলতে পারিনি। তো এখন হচ্ছে আমি একটু ম্যাঙ্গো জুস বানিয়ে নিয়েছি। তো রাতে ডিনারের জন্য রুটি করেছি, আর হচ্ছে চিকেন রান্না করেছিলাম। তো ভাবলাম যে আজকে আর ভাত করব না, চিকেন দিয়ে রুটি খাবো। সেই সাথে যেহেতু ম্যাঙ্গো সিজন, তাই ভাবলাম যে একটু মিন্ট ম্যাঙ্গো জুস বানিয়ে নেই। এখানে আমি আম, পুদিনা পাতা, তারপর হচ্ছে বিট লবণ, চিনি, নর্মাল লবণ দিয়ে একটা জুস করে নিয়েছি। এখন সেটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আর প্রথমে আমি হচ্ছে 2টা রুটি ভেজে নিয়েছি, কারণ সেই 2টা রুটি এখন আমি লিয়ানাকে খাওয়াবো। তা আমি যদি না খাওয়িয়ে দেই তাহলে কিন্তু লিয়ানা একদমই খেতে চায় না। এটা হচ্ছে তার পরের দিন, শুক্রবার। তো শুক্রবারে আমি কিছু চিকেন আর ফিশ আনিয়েছিলাম, তো সেগুলো ক্লিন করে এখন বক্সে রেখে দিচ্ছি। তবে চিকেন বেশি একটা আজকে আনিনি, আমি প্রতি সপ্তাহে দেখা যায় অল্প অল্প করে চিকেন আনি, তারপর হচ্ছে ক্লিন করে সেগুলোকে রাখি। কারণ একবারই বেশি করে চিকেন আনলে দেখা যায় আমার মানে খুব কষ্ট হয়ে যায়, কারণ এতগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমি ক্লিন করি তখন প্রচুর আমার পা পেন হয়ে যায়। এর জন্য আমি প্রতি সপ্তাহে অল্প অল্প করে বাজার আনি, যেন আমার এগুলো ক্লিন করতে কোনো প্রবলেম না হয়। আর এই বক্সটার মধ্যেই আমি সব চিকেন যেগুলো আছে সেগুলো রাখি। তো গতকালকে যে আমি ভাজিগুলো কেটে রেখেছিলাম, তো সেইটা কিন্তু আমার অলরেডি রান্না করা শেষ। তো লাস্ট কয়েকটা ভিডিও ধরে আমি শুধু আপনাদের সাথে পেঁপে ভাজি হয়তো বা শেয়ার করছি। আপনারা মানে যারা ডিটেলসে আমার ভিডিও দেখেন তারা হয়তো বা ভাববেন যে মানে প্রতিটা ব্লগে দেখা যায় উনি পেঁপে ভাজি করে। অ্যাকচুয়ালি পেঁপে ভাজি তো আমি আর প্রতিদিন করি না, কিংবা কয়েকদিন পরও করি না। তো যখনই আমার মানে রেকর্ড করতে ইচ্ছে করে তখনই ওই দিনটা দেখা যায় যে পেঁপে ভাজির দিন চলে আসে। আজকে যে কাতলা মাছটা এনেছে, তো সেই মাছ থেকে না বিশাল সাইজের একটা ডিম বের হয়ে গিয়েছে। তো ডিমওয়ালা মাছ আমার কখনোই ভালো লাগে না। সেটা যে মানে কিছু কিছু মাছ আছে, যেমন গুলশা মাছ, তারপর হচ্ছে পুঁটি মাছ, এই টাইপের মাছ, মলা মাছ, এগুলোর ভিতর ডিম থাকলে আমার বেশ ভালো লাগে। কিন্তু ইলিশ মাছ, রুই, কাতলা এগুলোর মধ্যে ডিম থাকলে না খুব মেজাজ খারাপ হয়। তো যাই হোক, ভাবলাম ডিমগুলো দিয়ে কি করা যায়। তো এখানে আমি হচ্ছে আজকে ডিমের ভুনা করছি। তো এটার রেসিপি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো আবারও আজকে একটু করে শেয়ার করে দেই, কারণ অনেক নতুন নতুন আপুরা আমার চ্যানেলে এখন জয়েন করেছেন। প্লাস অনেকেই আমাকে বলেন যে যখন যেটা রান্না করি একটু করে যেন দেখাই আর কি কি দিয়েছি বলে দেই। তো আমি প্রথমে তো রেকর্ড করতে আসছি ঠিকই, কিন্তু বিসমিল্লাতে ভুল হয়ে গিয়েছে। কারণ আমি নর্মালি যেটা করি, তেলের মধ্যে ডিমটা দিয়ে এরকম করে ভেজে মানে সাদা করে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দেই। তবে আজকে আমি ভুলে মানে পেঁয়াজটাকে আগে দিয়ে দিয়েছিলাম। এর জন্য পেঁয়াজটাকে সাইড করে রেখে তারপর হচ্ছে ডিমটাকে ভালো মতো ভেজে এখন পেঁয়াজের সাথে আমি ডিমটা আবার একটু মিক্স করে নিচ্ছি। তবে এটা খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন মানে ডিমটা বেশি ভাজা না হয়ে যায়। বেশি ভাজা হলে কিন্তু অনেক মানে শক্ত হয়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না।
তো অল্প করে আমি পেঁয়াজের সাথে ডিমটা ভেজে এখন যে শুকনো কিছু মশলা আছে সেটা দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়েছি, তারপর সামান্য করে লবণ, ধনিয়া গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে আমি ডিমের সাথে মশলাটাকে ভালো মতো এখন কষিয়ে নিব। তেলের মধ্যে আগে ডিমটা ভেজে নিলে রুই মাছ কিংবা কাতলা মাছের ডিমের মধ্যে যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা কিন্তু চলে যায়। তাছাড়া পেঁয়াজের কোয়ান্টিটিটা কতটুকু দিতে হবে সেটাও বোঝা যায়, কারণ এই রুই কাতলা মাছের ডিমের মধ্যে একটু তেল আর পেঁয়াজের পরিমাণ বেশি না হলে খেতে তত একটা ভালো লাগে না। তো আমি যে মশলাটা দিয়েছিলাম সেটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর এখন দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়ে আমি কিন্তু একদম ভালো মতো ম্যাশ করে ফেলবো না, আধা ভাঙা করে রাখবো যেন টমেটোটা সুন্দর দেখা যায় আবার সফটও হয়ে যায়। তো নামানো ঠিক আগ মুহূর্তে আমি কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে এখন ভালো মতো মিক্স করে ডিমটাকে নামিয়ে নিব। আর এই মাছের ডিম কিন্তু এভাবে রান্না করলে খেতে খুবই মজার থাকে, আর ওই যে বললাম যে এক্সট্রা কোনো স্মেল থাকে না। আপনারা যারা ট্রাই করেননি বাসায় ট্রাই করে দেখতে পারেন। তবে অনেকে কিন্তু করলার সাথেও এই মাছের ডিম ভাজি করে থাকেন, তো সেটা আমি এখনও পর্যন্ত করিনি, কোনো এক সময় করলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে পেঁপে ভাজি, তারপর মাছের ডিম, আর গতকালকে যে আমি চিকেন রান্না করেছিলাম তো সেটা তো আছেই। তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। আচ্ছা, সুমি আপু আমার কাঁঠালের বিচি ফ্রোজেন করা দেখে জানতে চেয়েছেন যে আমি কি কাঁচা ফ্রোজেন করেছি না সিদ্ধ করে রেখেছি। তো আমি কাঁঠালের বিচিগুলোকে অল্প একটু সিদ্ধ করে তারপর ফ্রোজেন করেছি। আর এর আগে কিন্তু আমি কখনো কাঁঠালের বিচি ফ্রোজেন করিনি, এটাই ফার্স্ট টাইম ছিল আমার। তো ফ্রোজেন করার পর খেতে কেমন টেস্ট হয় সেটাও আমি জানি না, তো খেলে তারপর আমি বুঝতে পারবো যে আগের মতো টেস্ট থাকে নাকি টেস্টের কোনো ডিফারেন্ট হয়। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে, তো সকালের পর থেকে আমি আর কোনো কিছু রেকর্ড করিনি। তো ভাবলাম আগামীকালকে রান্নার কিছু প্রিপারেশন এখন থেকে শুরু করি। সকালে আমি একটা হার্ড চিকেন আনিয়েছিলাম, লেয়ার চিকেন যেটা, তো সেইটা এখন মনে হলো যে একটু কষিয়ে রাখি, কারণ এটা রান্না করতে কিন্তু অনেক টাইম লাগে। বিফ রান্না করতে যতটুকু সময় লাগে এই চিকেনটা রান্না করতেও সেম টাইম লাগে। তো সকালে এত টাইম পাওয়া যাবে না, তাই মনে হলো যে সন্ধ্যার পরে যেহেতু চুলাটাও ফ্রি আমিও ফ্রি, একটু কষিয়ে রেখে দিই। আর এখন কিন্তু পরের দিন সকাল হয়ে গিয়েছে অলরেডি, আজকে হচ্ছে শনিবার। তো বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। যদিও এটা অনেক আগের একটা রেকর্ড করা ব্লগ, 1 মাস তো হবেই, তো শেয়ার করছি করে আর করা হচ্ছিল না। তো ভাবলাম যে না আর লেট করা যাবে না, এখনই শেয়ার করে দেই। আজকে আমি সকালে ঘুম থেকে উঠেছি সকাল 7টা বাজে। ছুটির দিনে কিন্তু নর্মালি আমি কখনোই এত সকালবেলা উঠি না, জাস্ট আমাকে রান্না করতে হবে এই চিন্তা করে আমি এত সকালবেলা ঘুম থেকে উঠেছি। কারণ দেখা যায় 10টা বাজলেই গ্যাস কমে যায়, তো গ্যাস কমলে আজকে যে রান্নার প্রিপারেশন আমি নিয়েছি তো সেইটা রান্না করা পসিবল হবে না। এর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি তাড়াহুড়া করে আগে রান্নাটা শুরু করে দিয়েছি। চিকেনটা নাড়া দিতে না দিতেই কিছু মশলা এসে আমার হাতের মধ্যে পড়ে আমার হাতটা কিন্তু অলরেডি পুড়ে গিয়েছে। তো প্রায় সময় দেখা যায় যে আমি এরকম বিভিন্নভাবে মনের অজান্তেই ছ্যাঁকা খেয়ে থাকি। আমার হাত কিন্তু তেমন একটা কাটে না, কিন্তু প্রচুর ছ্যাঁকা লাগে, আর ছ্যাঁকা লাগতে লাগতে আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে ইদানিং। তো গতকালকেই আমি এই চিকেনটাকে কষিয়ে রেখেছিলাম, তো এখন একটু গরম করে নিয়েছি। আর পাশের চুলাতে আমি খিচুড়ি বসিয়েছি। তো এক চুলায় রান্না করছিলাম, আর এক চুলা না এক পাশে রান্না করছিলাম, আর আরেক পাশে যে হাতের টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছিলাম আর কি। রান্না করার সময় একটু অসাবধান হলেই এই যে এরকম করে কাজ বাড়ে। আমি রাইসটা বসিয়ে একটু আরেক জায়গাতে রেকর্ড করছিলাম, আর কি অবস্থা হয়ে গেল। এখন চুলাটা চেঞ্জ করে আমি এই চুলাতে বসিয়ে দিয়েছি।
কেন জানি জিনিস উপচে পড়ার যে ব্যাপারটা এটা একটু চোখের আড়াল হলে হয়ে যায়। যেমন দুধ, চা, তারপর হচ্ছে এই যে মাত্র খিচুড়ির পানিটা। আমি কিন্তু এতক্ষণ দাঁড়িয়েছিলাম, যতক্ষণ দাঁড়িয়ে থাকি তাকিয়ে থাকি তখন কিন্তু পড়ে না, একটু চোখটা এখানে ওখানে ঘোরালেই কিন্তু কাজ বেড়ে যায়। তো যেমন আমি ভাবলাম যে মানে রাইসটা বলক আসতে আসতে আমি বক্সগুলো গুছিয়ে নেই, আর তখনই কিন্তু কাজটা বেড়ে গেল। তো যাই হোক, আজকে হচ্ছে আমি চিকেন দিয়ে মিক্স খিচুড়ি রান্না করছি। এই রেসিপিটা মূলত আমি অনেক দিন ধরেই দেখছিলাম, তো দেখা মাত্রই আমার কেন জানি অনেক খেতে ইচ্ছে করছিল। কারণ রেসিপিতে মানে বারবার বলা হচ্ছিল যে পুরান ঢাকার যে ঘরোয়া হোটেল আছে অনেকটা নাকি এই খিচুড়িটা ঘরোয়া হোটেলের মতো খেতে। তো ভাবলাম যে কেন না ট্রাই করে দেখি। তো ট্রাই করার পর যেটা মনে হয়েছে একদম পারফেক্ট সেরকম মজা হয়নি, বাট মোটামুটি বেশ ভালোই হয়েছিল। তো যাই হোক, লাস্ট ব্লগে যে আমি মিস্টার DIY এর যে লোকেশনটা বলেছিলাম পলোয়েলে, তা আমি তো কনফিউজড ছিলাম যে আসলেই এটা অ্যাকচুয়াল লোকেশন কি না। তো নাহার আপু আর শিমুল আপু কিন্তু আমাকে কনফার্ম করেছেন যে হ্যাঁ, পলোয়েল কার্নেশন যে শপিং সেন্টার আছে আবদুল্লাপুর সেক্টর 8-এ নাকি হচ্ছে মানে মিস্টার DIY এর এই আউটলেটটা। আর এটা বলার পর এখন আমার মনে পড়লো যে আমার হচ্ছে ব্লক, রোড, সেক্টর এগুলো সব আমি মিলিয়ে ফেলি। দেখা যায় যে আমি উত্তরার মানে ব্লক নাম্বার না বলে সেদিন বলছিলাম রোড নাম্বার, তারপর হচ্ছে বসুন্ধরা গেল মানে রোড নাম্বার না বলে দেখা যায় আমি বলি যে আরেকটা বলে ফেলি। তো আমি হচ্ছে এই সব কিছু একবারে মিলিয়ে ফেলি, কোনটা কোন নাম্বার রোড মনে থাকে না। তো যাই হোক, আরেকজন আপু জানতে চেয়েছিলেন আমি যে নাইফটা দিয়ে সবসময় কাটাকাটি করি সেটা কোথা থেকে কিনেছি। তো আপু, এই নাইফটা আপনি যে কোনো জায়গায় পাবেন, তবে আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। তো আরও হয়তো কয়েকটা কি বিষয় নিয়ে যেন কমেন্ট ছিল আমার মনে নেই, আজকে অনেক কথা বলে ফেলেছি, তো এত কথার মাঝে আমার সেই কমেন্টগুলো মনে পড়ছে না। তো এখন আমি হচ্ছে অনেক দিন পর পিৎজা বানাচ্ছি। লাস্ট আমি হচ্ছে যে রোজার মধ্যে পিৎজাটা বানিয়েছিলাম, এরপর কিন্তু আর পিৎজা বানাইনি, তো আজকে বানাচ্ছি। আর বানাতে এসে দেখলাম যে ক্যাপসিকাম নেই, তো বাজারে পাঠিয়েছিলাম ক্যাপসিকামের জন্য, তো ক্যাপসিকাম আর পাইনি। তো ভাবলাম যে ক্যাপসিকাম ছাড়া এভাবে বানিয়ে ফেলি। আর পিৎজাটা বানানোর কারণ হচ্ছে এখন আমরা আমার যে এক্স স্কুল ভাবির বাসায় যাব, সেখানে ভাবি, ভাইয়া, আমি আর এম 4 জন মিলে তুফান যে সিনেমা আছে সেটা দেখতে যাব। অ্যাকচুয়ালি আমি এর আগে কখনোই মানে সিনেমা হলে গিয়ে সাকিব খানের সিনেমা দেখিনি, এটাই আমার ফার্স্ট টাইম। তো বাচ্চারা তো সেই ভাবির বাসায় থাকবে, আর ভাবি নিশ্চয়ই কিছু না কিছু তো বানাবে বিকেলে বাচ্চাদের খাওয়ার জন্য। তো ভাবলাম যে কেননা আমি একটু পিৎজা বানিয়ে নিয়ে যাই, তো বাচ্চারা সব কিছু মিলিয়ে খাবে, এনজয় করবে, সেই সাথে আমরাও এনজয় করব। এই তো ভাবির বাসায় যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমাকে সাপোর্ট করার জন্য ওয়ান্স অ্যাগেইন থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।